প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমি তোমাদের শিক্ষাবন্ধু সহজ পাঠশালা প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডে ষষ্ঠ শ্রেণীর গণিত, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের আজকে আমরা তৃতীয় পৃষ্ঠায় যে উদাহরণ অঙ্কগুলো দেওয়া আছে, উদাহরণের কিছু অঙ্ক আমরা সলভ করব। আমরা গত ক্লাসেই আমরা উদাহরণ 1 এবং উদাহরণ 2 এই প্রবলেমগুলো সলভ করেছিলাম। এখানে দেওয়া ছিল কমা বসিয়ে কথায় লেখা, আর ছিল হচ্ছে অঙ্কে লেখো 7,07,90,007। এই 7,07,90,007 এটা লেখা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আবারও একটু দেখো, 7,07,00,000 এই জিনিসটাকে আমরা কিভাবে হচ্ছে ইয়েতে লিখব, কথায় লিখব। প্রথমে হচ্ছে অঙ্কে লিখতে হবে, অঙ্কে লিখতে বলেছে। তো অঙ্কে লিখতে গেলে 7,05,90,007, 7,05,90,007, 7,05,90,007। এটা কিভাবে লিখবো একটু দেখো। আমাদের হচ্ছে একক, দশক, শতক এভাবে করে আমরা কোটি পর্যন্ত আমাদের অষ্টম অঙ্ক, মানে আট অঙ্কের ঘরে গেলে সেটা কোটি হয়ে যায়। আবারও একটু আমরা দেখি, এককের ঘরে থাকলে সেটা শুধুমাত্র ওই সংখ্যাটিকেই আমরা বলে থাকি। যেমন ধরো, শুধুমাত্র একটি অঙ্ক দ্বারা যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা যদি 1 থাকে তাহলে 1, 2 থাকলে 2, 5 থাকলে 5। কিন্তু যদি সেটা 2 অঙ্ক হয়ে যায় তাহলে তখন 2 অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটি একক, দ্বিতীয় অঙ্কটি দশক, অর্থাৎ এটার 10 গুণ। এটার 10 গুণ মানে কি, এই যে 1, এটা কি এখন কত, 1-এর মান হচ্ছে 10। কেন? কারণ এটা দশকের স্থানে আছে। তাহলে তো এভাবে করে আমরা পড়েছি, তাই না? তো দশকের স্থানে দ্বিতীয় অঙ্ক থাকলে 10 হয়। তৃতীয় অঙ্ক মানে 3 নম্বর অঙ্কটি হবে শতক। চতুর্থ নাম্বার এবং পঞ্চম নাম্বার অঙ্ক দুটি মিলে হবে হাজার। যদিও আমরা চতুর্থ নাম্বার অঙ্ককে আমরা হাজার বলি, পঞ্চম নাম্বার অঙ্ককে অযুত বলি, কিন্তু আসলে চতুর্থ এবং পঞ্চম দুইটা মিলেই হচ্ছে হাজার। হ্যাঁ, কারণ হাজারটা যদি এক অঙ্কের ঘরের হয়, মানে 1 থেকে 9 পর্যন্ত হাজার, যদি 9,000 লিখি তাহলে সেটা চতুর্থ অঙ্কে বলবে। কিন্তু 10,000 হলে সেটা কোথায় লিখব? সেটা পঞ্চম অঙ্কে 1 দিতে হবে, তারপরে চতুর্থ অঙ্কে 0 দিলে তখন 10,000 হবে। তো এই জন্য আমরা একইভাবে এখানে লক্ষের ঘরেও দেখা যাচ্ছে দুটি অঙ্ক। প্রথমটি 1 অঙ্কের যদি হয় তাহলে প্রথম ষষ্ঠ নম্বর অঙ্কের ঘরে লিখব, কিন্তু যদি 2 অঙ্কের লক্ষ্য হয় তাহলে সেটা নিযুতের ঘরে সহ লিখব। আমরা সেটাকে একটু দেখি। প্রথমে আমরা 7 কোটি লিখি। তো 7 কোটি যখন বলেছে তাহলে কোটির ঘরে মানে আমরা 7 লিখলাম। এরপরে হচ্ছে 5 লক্ষ। তো 5 লক্ষ মানে হচ্ছে লক্ষের তো 2টা অঙ্কের ঘর। তো সেখানে আমরা 5টা কি এখানে নিযুতের অঙ্কে লিখব না লক্ষের ঘরে লিখব? তো লক্ষ এবং নিযুত দুইটাই তো লক্ষ, দুইটাই হচ্ছে আসলে লক্ষ। তো এখন আমরা 5 লক্ষ লিখতে গেলে সেটা ষষ্ঠ নাম্বার কলামে লিখতে হবে। হ্যাঁ, ষষ্ঠ নাম্বার কলামে লিখলে পরে আমাদের কি 5 লক্ষ। আচ্ছা, এরপরে হচ্ছে 90,000। 90,000 মানে হচ্ছে আমাদেরকে 90,000 লিখতে গেলে তাহলে 2টি অঙ্ক লিখতে হচ্ছে। হাজারের ঘরে 2টি অঙ্কের মধ্যে তাহলে আমরা 90 লিখতে গেলে 9 আর 0 লিখলেই হবে। চতুর্থ অঙ্কে 0 লিখলাম, ও পঞ্চম অঙ্কে 9 লিখলাম, অর্থাৎ হাজারের ঘরে 0, অযুতের ঘরে 9, মানে অযুতটাও যেহেতু হাজার, তো মোট 90,000 লিখতে গেলে হাজারের ঘরের যে 2টা ঘর আছে হাজারের কলামে 2টা ঘরের মধ্যেই 90টা লিখে দিতে হবে।
এরপরে হচ্ছে কি 90,007। সাত মানে একদম সাত মানে এককের ঘরের কথা বলে ফেলেছে। তাহলে মাঝখানে যে এগুলোর কি আছে, এখানে দুইটা কলাম খালি আছে, এখানেও একটা কলাম খালি আছে, একটা কলাম খালি, দুইটা কলাম খালি। তাহলে এই যে খালি কলামগুলোতে আমরা কি লিখতে হবে, খালি কলামগুলোতে আমাদেরকে শূন্য দিয়ে তারপরে সেই অঙ্কটি লিখতে হবে। তাহলে হচ্ছে কি, এই যে দাঁড়াবে হচ্ছে 7,05,90,000টা আসলে দাঁড়াবে হচ্ছে এরকম 7 কোটি, এই যে খালি ঘরের জন্য শূন্য, তারপরে 5,9,0, আবারও দুইটা খালি ঘরের জন্য দুইটা শূন্য, তারপরে হচ্ছে এই 7। এখন যদি তুমি এটাকে আমাদের যে নিয়ম কমা লেখার, 3টি সংখ্যার আগের সংখ্যাতে কমা, আবার 2টির আগে কমা, এরপরে আবারও 2টির আগে কমা দিয়ে দাও। এখন দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি কি দাঁড়ালো 7,05,90,007। এটাই হচ্ছে আমাদের ওই যে আমাদের কথায় দিয়েছিল, আমরা সেটাকে অঙ্কে লিখেছি, অঙ্কে প্রকাশ। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে আমাদেরকে যত বড় সংখ্যায় দেওয়া হোক না কেন আমরা এভাবে করে লিখতে পারবো, যদি আমরা এই যে এই জিনিসটাকে মাথায় রাখি। এখন এই জিনিসটাকে এভাবে মাথায় রাখার জন্য আমাদেরকে কি সবসময় এটা একে করতে হবে? না, এটা করতে হবে না। আমরা যখন প্র্যাকটিস করা শুরু করব তখন এমনিতেই নিজে নিজে সব কিছু আমরা ওই মানে ট্যাবলটা ছাড়াই আমরা করতে পারবো। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে এভাবে দিই, যেমন আরেকটা সংখ্যা দিলাম 3,07,06,020 টাকা, 3,07,06,020 টাকা। তাহলে এটাকে কিভাবে লিখব? এই যে 3 কোটি, তাহলে কোটির জন্য 3 লিখলাম। এখন 7 লক্ষ বলছে, তো লক্ষের মধ্যে তো দুইটা ঘর থাকে, তার মধ্যে আমরা একটা ঘরকে শূন্য দিলাম। কেন? কারণ যদি সেটা 9 লক্ষের চেয়ে বেশি হতো, মানে 9 লক্ষ পর্যন্ত আমরা এক ঘরে লিখতে পারি, কিন্তু যদি 10 লক্ষ লিখতে গেলে দুইটা ঘরকেই ব্যবহার করতে হয়। আমরা জানি যে লক্ষের ঘর দুইটা, হাজারের ঘর দুইটা, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। লক্ষের ঘর দুইটা, হাজারের ঘর দুইটা। তো সেই লক্ষের ঘরে যদি বা হাজারের ঘরে যদি 9 পর্যন্ত হয়, 9 লক্ষ অথবা 9,000, তখন আমরা ব্যবহার করব ওই হাজার কিংবা লক্ষের প্রথম ঘরটা, এর আগের ঘরটা তখন শূন্য দিতে হবে। একইভাবে এখানেও হাজারের মধ্যে আমরা, যেমন ধরো 7 লক্ষ বলল, তাহলে আমরা লক্ষের দুইটা ঘরের মধ্যে প্রথম ঘরটা তখন শূন্য দেব। কেননা কারণ আমাদের 7 লক্ষ লেখার জন্য এইখানে এই যে ডান দিকের লক্ষের ঘরের যে দুইটা কলাম, তার মধ্যে ডান দিকেরটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে, এটাকে আমরা শূন্য রাখতে পারবো। একইভাবে 6,000 বলল, 6,000-এর মধ্যে হাজারের ঘর দুইটা, তার মধ্যে আমরা প্রথম যেটা হাজারের ঘর সেটাকে শূন্য দিয়ে দিলাম, তারপরে 6,000 লিখলাম। তারপরে হচ্ছে 20, 20 মানে হচ্ছে শতক নাই এখানে, তো শতক না থাকলে সেটা শূন্য দিয়ে দেব, তারপরে 20 লিখব। আশা করি বুঝতে পেরেছ। এখন আবার যদি আরেকটা লিখি, 5,00,00,000 3,09,000 102। এখন এই জিনিসটা 5,03,09,102, তাহলে আমরা 5 কোটি লিখবো আগে। 5 কোটি লিখলাম, এরপরে 3 লক্ষ বলল, 3 লক্ষ, আবারও খেয়াল করো লক্ষের মধ্যে দুইটি
ঘর মানে অঙ্ক আছে। তো 3 লক্ষ হলে আমরা কয়টি অঙ্কের মধ্যে 3 লিখব? আমরা প্রথম অঙ্কটি শূন্য দিয়ে দেব। কেন? কারণ 3 লক্ষ লিখতে গেলে আমাদের 1 অঙ্ক দরকার হয়। তো সেক্ষেত্রে প্রথম অঙ্কটি আমরা শূন্য দিয়ে দিলাম, তারপরে 3 দিলাম, লক্ষ হয়ে গেল। কলাম কমা দিয়ে দিলাম, আমাদের জানি যে লক্ষের পরে কমা হয়। তারপরে হচ্ছে কি 9,000, আমরা জানি যে 9,000এও দুটি অঙ্ক থাকে। তার মধ্যে যেহেতু 9,000 বলেছে, তো 9,000 মানে এক অঙ্কের মধ্যে লিখতে পারবো। তাহলে প্রথম অঙ্কটি আমরা শূন্য দিয়ে দিলাম। তারপরে কি হলো? 102, 9,102। তো 100 মানে 1, 102, 100 পরে 2, মানে অর্থাৎ এখানে দশকের ঘরটি শূন্য আছে। 102 হয়ে গেল। এভাবে করে আশা করি তোমরা যত বড় সংখ্যাই হোক সেগুলোকে লিখতে পারবে। একটু খেয়াল করলে, একটু ভালো করে বোঝার চেষ্টা করলে, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু এই কথায় লেখা এবং অঙ্কে লেখা এই জিনিসগুলোকে তোমরা খুব সহজেই তোমরা পরীক্ষার মধ্যে লিখতে পারবে, বা যে কোনোভাবে যে কোনো প্রশ্ন করলে যে কোনো জায়গায় লেখার প্রয়োজন হলে। আসলে আমাদের বিষয়টা হচ্ছে পরীক্ষায় লিখতে পারাটা বড় বিষয় নয়, আমাদের হচ্ছে এইগুলো আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, এই অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয়। যে কেউ তোমাকে বলল যে এত সংখ্যাটির সাথে এত সংখ্যাটি যোগ করো, এখন তুমি সেই সংখ্যাটি যদি সঠিকভাবে লিখতে না পারো, তাহলে চাইলে যোগ বিয়োগটা করবে কীভাবে? যোগ বিয়োগ করার প্রশ্নই তো আসে না আগে যদি সঠিকভাবে লিখতে না পারি। সেজন্য তোমাকে যে কেউ যখন বলবে, যেমন ধরো তোমাকে বলল 4 কোটি 10 লক্ষ 18,000, $18,000, 500, 90, 590, 4 কোটি 10 লক্ষ 18,000। তাহলে আমরা 4 কোটি লিখলাম। 10 লক্ষ, যেহেতু লক্ষের মধ্যে দুটি অঙ্ক থাকে এবং এখানে 10 লিখতে গেলে দুটি অঙ্ককেই ব্যবহার করতে হচ্ছে, সেজন্য 10 লিখে দিলাম। তারপরে কি লেখা আছে? 18,000, 18,000, হাজারের মধ্যেও দুটি অঙ্ক থাকে, আর এখানে 18,000 লিখতে গেলে দুটি অঙ্ককেই ব্যবহার করতে হবে, সেজন্য 18,000 লিখে দিয়ে কমা দিলাম। তারপর লিখলো কি 18,590, 590, তাহলে হয়ে গেল। আশা করি এভাবে করে তোমরা লিখতে পারবে। এই যে দেখো, আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে খেয়াল করো, প্রথমে এই যে ডান দিকের 3টি অঙ্কের আগে কমা, তারপরে 2টি অঙ্কের আগে কমা, তারপরে 2টি অঙ্কের আগে কমা, এইভাবে করে এখানে আর কমার দরকার হবে না। এখানে আমরা যত সংখ্যাই আসুক, যেমন ধরো এটা এখন 4 কোটি, এটাকে যদি আমরা বলি 114 কোটি, এরপরেও এখানে আর কোনো কমা দেওয়ার দরকার হবে না। কোটির পরে আর কোনো কমা দেওয়ার প্রয়োজন হবে না, এটা মনে রাখবে। 114 কোটি, কারণ আমাদের হচ্ছে সর্বোচ্চ কোটি পর্যন্ত গণনার জন্য আমাদের বাংলাদেশি দেশীয় পদ্ধতিতে আমরা যে কী শিখেছি, আমরা শিখেছি হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। এই দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমাদের কোটির উপরে গণনার কোনো একক না থাকার কারণে আমরা কোটির জন্য যে কমাটি দেব,
এই কোটির জন্য যেই সর্বশেষ কমাটি আমাদের থাকবে সেইটির পরে আর কোনো কমা দিতে হবে না, যত বড় সংখ্যাই হোক না কেন। মানে অষ্টম, আমাদের মনে রাখতে হবে অষ্টম মানে এই যে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার অঙ্ক ডান দিক থেকে গুনে গুনে 8 নাম্বার অঙ্কের মধ্যে একটা কমা দিয়ে এরপরে আর যত বড় সংখ্যাই হোক না কেন আর কোনো কমা দেওয়ার প্রয়োজন হবে না। তো এবারে আসি আমরা উদাহরণ 3টাকে একটু খেয়াল করি। উদাহরণ 3-এর মধ্যে বলা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখাটা অত্যন্ত জরুরি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা 7টি অঙ্ক ব্যবহার করব এবং সেই 7টি অঙ্ক ব্যবহারের মাধ্যমে এমন একটি সংখ্যাকে আমরা লিখব যেটা 7 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা। এটাকে বলা হয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটা বোঝার জন্য আমি তোমাদেরকে আর একটা ছোট অঙ্ক দেখাই, তারপরে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো তোমাকে আমি বললাম যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তো 2 অঙ্ক মানে হচ্ছে আমরা যেমন ধরো 10 লিখলেও 2 অঙ্ক হয়। 2 অঙ্কের সবচেয়ে ছোট মানে সংখ্যাটা হলো 10। এখন 2 অঙ্কের মধ্যে তো আমরা এভাবে 11 12 এভাবে লিখতে 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 2 অঙ্কের মধ্যে সর্বোচ্চ বড় কে তাহলে 99 কেন? কারণ এরপরে আমরা এই যে 99 সেটা কীভাবে বুঝলাম, সেটা হচ্ছে আমরা 2 অঙ্কের মধ্যে এই যে যেমন এখানে লিখলাম, প্রথমে আমরা 2 অঙ্ক যদি 2টা শূন্য দিই তাহলে কি হবে? কারণ শূন্যের কোনো মূল্য থাকে না, শূন্যকে কি করতে হয়, শূন্যকে যদি কোনো একটি সার্থক অঙ্কের পাশে লিখি তাহলেই সেটার মূল্য থাকে। তার মানে 2 অঙ্কের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাকে 10। আবার যদি বলো যে 0 1, এটা কি 2 অঙ্ক হবে? না, এটাও হবে না। কেন? কারণ এই শূন্যের তো কোনো মূল্য নেই। তার মানে এখানে তো আসলে লিখেছি আমরা শুধু 1, তাহলে 0 1 লেখা যেই কথা, শুধু 1 লেখাও সেই কথা। তাহলে 1 তো আর 2 অঙ্কের সংখ্যা নয়, 1 হলো একটি মাত্র অঙ্ক দ্বারা লিখিত একটি সংখ্যা। তাহলে 1 2 3 এভাবে করে আমরা 9 পর্যন্ত 1 অঙ্ক দ্বারা লিখি, কিন্তু 9-এর চেয়ে বড় সংখ্যা লিখতে গেলে তখন আমাদেরকে 10 লিখতে হয়, মানে 2 অঙ্কের ব্যবহার করতে হয়। তাহলে 2 অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 10 আর 2 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 99। কিভাবে? এই যে দেখো, এখন আমরা 1-এর পরে 11 লিখলাম, 12 লিখলাম, এভাবে 13 14 15 16 17 18 19 20 লিখতে 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 99-তে আসলাম। 99-তে এসে যখন আমরা এর চেয়ে বড় সংখ্যা লিখতে যাচ্ছি তখন আমরা কিন্তু আর আমাদের 2 অঙ্ক দ্বারা লিখলে হচ্ছে না, তখন আমাদের 3 অঙ্কে চলে যেতে হচ্ছে, 100 বলতে হচ্ছে। তার মানে এখন 3 অঙ্ক। তার মানে 2 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 99 আর 2 অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 10। এটা হচ্ছে 2 অঙ্কের বড় এবং ছোট। তাহলে কিভাবে যদি আমরা কোনো একটি সংখ্যা লিখতে হয়, আমাদের যে সংখ্যাটির মধ্যে 7টি অঙ্ক থাকবে, তাহলে এবং সেই সংখ্যাটি হবে বৃহত্তম, অর্থাৎ 7 অঙ্ক ব্যবহার করে 7 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা যদি লিখতে হয় তাহলে আমাদের সেটা হবে 7টি নয়। এই যে 4টা লিখলাম, 5টা লিখলাম, 1 2 3 4 5 6টা লিখলাম, 7টা লিখলাম। এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো এখানে মাথায় রাখতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গিয়ে আমাদেরকে এমন সার্থক অঙ্ক ব্যবহার করতে হবে, সার্থক সংখ্যা লিখতে হবে।
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমি যদি তোমাদের বললাম যে 2 অঙ্কের মধ্যে যখন বলেছিলাম যে সব 2 অঙ্কের মধ্যে বড় হচ্ছে 99 আর 2 অঙ্কের মধ্যে ছোট হচ্ছে 10, তো একইভাবে তার মানে আমাদেরকে সবচেয়ে ছোট অঙ্ক লিখতে গেলে 7 অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটাকে 1 দিতে হবে, পরবর্তী 6টি অঙ্ককে আমরা 0 দিয়ে দিলেই 1 2 3 4 5 6, তাহলে সেটা হয়ে যাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছো যে আমাদের হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে 7 অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটি হতে হবে 1, পরবর্তী 6টি অঙ্ক হতে হবে 0, তাহলেই হবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে 7টি অঙ্ককেই যদি আমরা 9 লিখে দিই, কারণ আমাদের মাথায় রাখতে হবে 9-এর চেয়ে বড় অঙ্ক আমাদের নেই, অঙ্ক ভালো করে খেয়াল করবে, আমাদের অঙ্ক কিন্তু মোট 10টি অঙ্কের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক আর একটি 0, মোট 10টি অঙ্ক। এই 10টি অঙ্কের মধ্যে তাহলে আমরা যদি বলে আমাদেরকে কেউ যে 7 অঙ্কের মধ্যে একটা বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে আমাদের 7 অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা লিখতে গেলে আমাদের অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক যেটা সেটাই লিখতে হবে। আমাদের বড় অঙ্ক হলো 9, তাহলে 7টা অঙ্কই যদি 9 9 9 9 9 9 7টা অঙ্ক লিখে দিই, তাহলে এই সংখ্যাটি 7 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম। সবচেয়ে বড় এই কারণে এটাকে বলা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে আমাদেরকে ওই যে প্রথম অঙ্কটি আমাদের 1 লিখলে পরে পরবর্তী অঙ্ক 6টি অঙ্ক যদি 0 লিখি তাহলে সেটা হবে ক্ষুদ্রতম। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। এখন আমরা আশা করি বুঝতে পেরেছো, আমি সেই 10 এবং 99 দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি কেন এখানে 1 লিখতে হবে, এখানে কেন 0 দিতে হবে, এগুলো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা একটু দেখি একই অঙ্ক, উদাহরণ 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে একই সংখ্যাকে একবার মাত্র ব্যবহার করতে পারবে এবং একবার ব্যবহার করে সেখানে 8 0 7 5 3 4 8 0 7 8 0 7 5 3 4 এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে কয়টি অঙ্ক দেওয়া আছে? 6টি অঙ্ক। মোট 6টি অঙ্ক। এগুলোকে একবার ব্যবহার করে ক্ষুদ্রতম, আগে আমরা ক্ষুদ্রতমটা লিখি নাকি? তারপর লিখব বৃহত্তম। একটু লক্ষ্য করো, তাহলে ক্ষুদ্রতম লিখতে গেলে সবার ছোট অঙ্কটিকে আগে লিখতে হবে। সবার ছোট অঙ্ক কে? এখানে সবার ছোট অঙ্ক হচ্ছে 0, তাই না? কিন্তু সবার ছোট অঙ্ক 0 হলে সেটাকে যদি আমরা আগে দিই, যেমন ধরো তোমাকে আমি বলেছিলাম, তোমাদেরকে এই যে মাত্র এখানে পড়িয়েছি যে দেখো, তুমি যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে সেক্ষেত্রে তুমি 0 1 দাও, তাহলে কি সেটা কখনো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে না। কেননা কারণ প্রথমে 0 দিয়ে তারপরে 1 দেওয়া মানে হচ্ছে আসলে এই শূন্যের কোনো মূল্য নেই, তার মানে আসলে এটা সংখ্যাটা হচ্ছে 1, তার মানে আসলে এটা 1। তো 1 তো আর 2 অঙ্কের সংখ্যা নয়, এটা একটি মাত্র অঙ্কের সংখ্যা।
তো একইভাবে। তার মানে শূন্য যদি সংখ্যা কোনো সার্থক অঙ্কের বাম পাশে থাকে তাহলে সেই শূন্যের কোনো মূল্য থাকে না, কিন্তু সেই একই শূন্য যদি সার্থক অঙ্কের ডান পাশে থাকে তাহলে সেটা একটা মূল্য দাঁড়ায়, এটা একটা মান তৈরি হয় এবং সেটা হয় 10। আর 10 কোনো এক অঙ্কের সংখ্যা নয়, 10 হচ্ছে কিসের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা যদি এখানে সবার ছোট অঙ্ক হচ্ছে শূন্য, কিন্তু শূন্যকে আগে দিলে তখন সেটা কি হয়ে যাবে? ভ্যালুলেস হয়ে যাবে। সেজন্য শূন্যের চেয়ে বড় কিন্তু সবার চেয়ে ছোট কে? শূন্যের চেয়ে বড় সবার চেয়ে ছোট হচ্ছে 3, সেজন্য 3কে আগে দেব।